প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিনান্স, এই উভয় সাবজেক্টের একটি অন্যতম অধ্যায় হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড রেশিও অ্যানালাইসিস, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী এবং অনুপাত বিশ্লেষণ। এই অধ্যায় থেকে কিন্তু অ্যাকাউন্টিং সাবজেক্টে এবং ফিনান্স সাবজেক্টে উভয় ক্ষেত্রে 10 মার্কসের প্রশ্ন অবশ্যম্ভাবী। তো দেখো বন্ধুরা, আমি এই অধ্যায়ের উপর বিগত 5টি ক্লাস আপলোড করেছি, যেখানে আমি প্রথমে দেখিয়েছি এই অধ্যায়ের যাবতীয় বেসিক বিষয়গুলি এবং এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র সম্পর্কে। এরপরে আমি 4টি অঙ্কের সমাধান করেছি প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের প্রশ্নের উপর বেস করে। এরপরে আমি বিগত ক্লাসে আমি দেখিয়েছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের 2014 সালের বোর্ড কোশ্চেনের সমাধান। তো আজকে আমি দেখাবো আবারও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের 2016 সালের বোর্ড কোশ্চেনের সমাধান। তো যারা এখন পর্যন্ত এই অধ্যায়ের বেসিক ক্লাসটি দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন থেকে লিংক সংগ্রহ করে বেসিক ক্লাসটি দেখে নিও। তো এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে দ্য ফলোইং ইজ দ্য ফিনান্সিয়াল পজিশন অফ এ কোম্পানি অ্যাজ অন জুন 30, 2015, অর্থাৎ একটি কোম্পানির 2015 সালের জুন মাসের 30 তারিখের আর্থিক অবস্থা নিচে উপস্থাপন করা আছে। এখানে এক পাশে দেয়া আছে লাইবিলিটিস অর্থাৎ দায়সমূহ, আরেক পাশে দেয়া আছে অ্যাসেটস অর্থাৎ সম্পত্তি সমূহ। এবারে আমাকে প্রশ্নপত্রে বলা হচ্ছে ক্যালকুলেট, নির্ণয় করতে এ নাম্বারে কারেন্ট অ্যান্ড কুইক রেশিও এবং বি নাম্বারে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। তো দেখো বন্ধুরা, 1 নম্বরে কারেন্ট রেশিও, চলতি অনুপাত। আমি বলেছিলাম এই সম্পর্কে বেসিক ক্লাসে এবং বিগত ক্লাসে, যখন তুমি চলতি সম্পদকে ভাগ দিবা চলতি দায় দ্বারা তখন তুমি পেয়ে যাবা চলতি অনুপাত। আমি লিখলাম কারেন্ট অ্যাসেট ভাগ দিব চলতি দায় অর্থাৎ কারেন্ট লাইবিলিটিস দ্বারা, লিখলাম। এবারে হচ্ছে কারেন্ট অ্যাসেট, যে সকল সম্পত্তির মধ্যে রয়েছে নগদ টাকা এবং নগদ টাকার সমমূল্যের বিষয়গুলি, যেগুলিকে খুব সহজেই নগদ টাকায় কনভার্ট করা যায়, যেমন রয়েছে ক্যাশ, ব্যাংক জমা, দেনাদা, প্রাপ্য নোট, অগ্রিম খরচ ইত্যাদি বিষয়গুলি, এবং চলতি দায়, যার মধ্যে রয়েছে সেই সকল স্বল্পমেয়াদী দায়গুলি যা আমাকে খুব দ্রুত পরিশোধ করতে হবে, যার মধ্যে রয়েছে পাওনাদার, ব্যাংক থেকে জমাতিরিক্ত উত্তোলন, তারপরে বকেয়া খরচ ইত্যাদি বিষয়গুলি, প্রদেয় নোট ইত্যাদি বিষয়গুলি। তো দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে আমার দেয়া আছে সম্পত্তির মধ্যে ক্যাশ অ্যাট ব্যাংক, আমি লিখলাম ক্যাশ। এবারে দেয়া আছে অ্যাকাউন্টস রিসিভেবল, লিখলাম এআর অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল। এবারে দেয়া আছে নোটস রিসিভেবল, এটিকে তুমি বলতে পারো প্রাপ্য নোট, নোটস রিসিভেবল। আর দেয়া আছে ইনভেন্টরি, লিখলাম ইনভেন্টরি, মজুত পণ্য, যা একটি চলতি সম্পদ। এবারে দায়ের মধ্যে আছে অ্যাকাউন্টস পেয়েবল আর দেয়া আছে নোটস পেয়েবল, প্রদেয় নোট এবং পাওনাদার। প্রথমে হচ্ছে ক্যাশ, টাকা হচ্ছে 40,000। এবার দেয়া আছে অ্যাকাউন্টস রিসিভেবল, টাকা হচ্ছে 1 লক্ষ, নোটস রিসিভেবল, টাকা হচ্ছে 10,000, ইনভেন্টরি, টাকা হচ্ছে 2 লক্ষ। নিচে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, টাকা হচ্ছে 1 লক্ষ এবং নোটস পেয়েবল, টাকা হচ্ছে 50,000। দেখো বন্ধুরা, আমি যোগ করলাম সম্পত্তি সমূহ, চলে আসলো 3,50,000 টাকা। আমি যোগ করলাম দায় সমূহ, চলে আসলো 1,50,000 টাকা। আমি যখনই ভাগ করলাম 3,50,000কে 1,50,000 টাকা দিয়ে, আমার তখন চলে আসলো 2.33:1, অর্থাৎ আমার উপরে হচ্ছে 2.33, নিচে হচ্ছে তাই 1, আমি ভাগ করছি নিচে 1। এবারে হচ্ছে আমার সেকেন্ড রেশিও, সেটি হচ্ছে কুইক রেশিও বা তড়িৎ অনুপাত, অথবা এটিকে অনেকে বলে অ্যাসিড টেস্ট রেশিও। মূলত এই রেশিও দ্বারা নির্ণয় করা হয় যে কতটা দ্রুত সময়ের মধ্যে দায়গুলিকে পরিশোধ করা যাবে। এখন দেখো বন্ধুরা, এইখানে আমার আবশ্যক হবে কুইক অ্যাসেস্ট বা
তড়িৎ সম্পদ আর কুইক লাইবিলিটিস, তড়িৎ দায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই বিষয়ে অনেক কিছু বলেছিলাম বেসিক ক্লাসে, তারপরেও আজকে আমি আরেকটু রিভিউ করতেছি সেই সকল শিক্ষার্থীর জন্য যারা আমাদের বেসিক ক্লাসটিকে মিস করে গেছো। আমি তোমাকে প্রেফার করব তুমি অবশ্যই কিন্তু বেসিক ক্লাসটি দেখে নিও। তারপরেও আমি তোমাদেরই সুবিধার জন্য আজকে আবার একটু রিভিউ করতেছি। দেখো বন্ধুরা, কুইক অ্যাসিস্ট, এখানে মূলত আসবে ওই সকল সম্পত্তি যে সকল সম্পত্তিকে খুব দ্রুত, খুবই দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায়। দেখো বন্ধুরা, এই যে চলতি সম্পত্তি, এগুলি কিন্তু অবশ্যই খুব দ্রুতই নগদ টাকায় রূপান্তর করা যায়, কিন্তু এই সকল সম্পত্তির মধ্যে যেগুলিকে খুবই দ্রুত নগদ টাকা রূপান্তর করা যাবে সেগুলো হচ্ছে কুইক অ্যাসেট। দেখো বন্ধুরা, ক্যাশ অলরেডি নগদ টাকায় আছে, অ্যাকাউন্টস রিসিভেবল যা তুমি খুব সহজেই নগদ টাকায় রূপান্তর করতে পারবা, প্রাপ্য নোট খুবই অল্প সময়ের মধ্যে নগদ টাকায় কনভার্ট করা যায়, ইনভেন্টরি মজুত পণ্য তুমি চাইলেও কিন্তু খুব সহজে কিন্তু এটি থেকে নগদ টাকা বের করতে পারবা না, কারণ তোমার এটিকে বিক্রয় করতে হবে। আর তুমি যতক্ষণ বিক্রয় করতে না পারবা ততক্ষণ কিন্তু তোমার এখান থেকে নগদ টাকা আসা সম্ভব না। এই জন্য আমার এই চলতি সম্পদের মধ্যে কিন্তু এই টাকাটি একটু দেরিতে কনভার্ট হয়, অর্থাৎ এই যে ইনভেন্টরি এখান থেকে একটু সময় নিয়ে নগদ টাকা আসে। তো দেখো বন্ধুরা, আরেকটি আছে চলতি সম্পদ যার নাম হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স বা অগ্রিম ব্যয়, আমি একটি ব্যয়কে অগ্রিম প্রদান করেছি যা আমার চলতি সম্পত্তি, কিন্তু আমি কিন্তু সেখান থেকে খুব সহজে নগদ টাকা ব্যাক করতে পারবো না, কারণ আমার অলরেডি তাকে নগদ টাকা প্রদান করা হয়ে গেছে। তো এই জন্য আমি কিন্তু বলতেই পারি যে এই যে ইনভেন্টরি আর হচ্ছে আমার প্রিপেইড এক্সপেন্স, এই দুটি হচ্ছে আমার একটু স্লো মোশনের কারেন্ট অ্যাসেট। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এটি বলতেই পারি যে এই যে ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স, এই দুটিকে বা এই দুটি চলতি সম্পদকে নগদ টাকায় কনভার্ট করতে আমার একটু সময় লাগে, কিন্তু কিন্তু এর থেকে কম সময় কিন্তু আমি এই যে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, এনআর এগুলিকে নগদ টাকায় কনভার্ট করতে পারি। সেই জন্য আমি কিন্তু বলতে পারি যে এই যে চলতি সম্পত্তি এদের মধ্যে এই যে ইনভেন্টরি আর প্রিপেইড এক্সপেন্স এই দুটি হচ্ছে একটু দেরিতে হওয়া নগদ টাকায় রূপান্তরিত সম্পদ। তাই যখন আমি বের করব কুইক অ্যাসেস্ট, এখানে আমার অন্তর্ভুক্ত হবে ক্যাশ, এআর, এনআর এই তিনটি। তো আমি কিন্তু এটি করতে পারি যে এই যে কারেন্ট অ্যাসেস্ট যার মধ্যে এই চারটি সম্পত্তি আছে, যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই ইনভেন্টরি, তবে কিন্তু আমি পেয়ে যাব কুইক অ্যাসেস্ট। অথবা তুমি কিন্তু চাইলে এই তিনটিকে যোগ করেও দেখাতে পারো। যেহেতু আমি একবার যোগ করে বের করেছি মোট টাকা, সেহেতু আমি এখান থেকে বাদ দিব ইনভেন্টরি, আমি লিখলাম কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি। আর যদি প্রশ্নপত্রে থাকতো প্রিপেইড এক্সপেন্স, আমি সেটিকেও বাদ দিতাম। তাই আমি দেখালাম তোমাদের সুবিধার জন্য। এবারে হচ্ছে কুইক লায়াবিলিটিস। তো দেখো বন্ধুরা, এই যে কুইক লায়াবিলিটিস, এখানেও কিন্তু সেই একই কনসেপ্ট কার্যকরী হবে, অর্থাৎ আমাকে দেখতে হবে যে যে সকল দায়কে সব থেকে প্রথমে আমায় পরিশোধ করতে হবে সেগুলো হচ্ছে কুইক লায়াবিলিটিস বা তড়িৎ দায়সমূহ। এবারে এই যে কারেন্ট লায়াবিলিটিস, এইগুলো হচ্ছে সব থেকে দ্রুততম পরিশোধকৃত দায়সমূহ, অর্থাৎ এই দায়গুলিকে আমাকে খুব দ্রুতই পরিশোধ করতে হবে। কিন্তু দেখো বন্ধুরা, এইখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে অনেকে এইখান থেকে এই যে ব্যাংক ওভারড্রাফট এটিকে বাদ দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে এটিকে বাদ দেয়া হয় না। তো তোমরা কিন্তু দেখবা অনেক বইতে এই যে ব্যাংক ওভারড্রাফট এটিকে বাদ দেয়া হয়েছে, আবার কিছু বইতে এটিকে বাদ দেয়া হয়নি। তো আমি কিন্তু এই বিষয়ে বেসিক ক্লাসে বলেছিলাম, আজকে আমি আরেকটু বলতেছি। সেটি হচ্ছে তো দেখো বন্ধুরা, আইনগত পরিভাষা অনুযায়ী এই যে ব্যাংক ওভারড্রাফট এটি হচ্ছে সেই দায় যেটিকে ব্যাংক যখন চাইবে তখনই পরিশোধ করতে হবে। তো এই জন্য যেহেতু এটিকে যখন চাইবে তখনই পরিশোধ করতে হবে, সেহেতু এটিকে অনেকেই বাদ দেয়নি, কারণ এটি হচ্ছে একটি কুইক লায়াবিলিটিস। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই যে এই যে ব্যাংক ওভারড্রাফট, যখন কোনো ব্যক্তি ব্যাংক থেকে অতিরিক্ত টাকা উত্তোলন করে তখন তাকে একটি নির্দিষ্ট সময় দেয়া হয় যে তুমি এই সময়ের মধ্যে
তোমার টাকাটিকে পেমেন্ট করবা। তো যেহেতু এখানে একটি নির্দিষ্ট সময় দেয়া হয় তাকে, সেহেতু এটি কিন্তু আমাকে খুব দ্রুত পরিশোধ করতে হবে না, কারণ এর একটি মেয়াদকাল রয়েছে। তো সেহেতু এটি কিন্তু কুইক দায় বা কুইক লাইবিলিটিস নয়। তো এই জন্য কিছু কিছু বইতে এটিকে বাদ দেয়, আবার কিছু ক্ষেত্রে বাদ দেয় না। তো দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমার প্রশ্নপত্রে এই যে ব্যাংক ওভারড্রাফট এটি দেয়া নেই, তো আমি এখানে লিখলাম 0। আর উপরে আমার আছে কারেন্ট অ্যাসেট 3,50,000 টাকা। এখান থেকে আমি বাদ দিব ইনভেন্টরি টাকা হচ্ছে 2 লক্ষ, বাদ দিলাম প্রিপেড এক্সপেন্স দেয়া নেই 0। এবার হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, আমি বের করেছি 1,50,000 টাকা মাইনাস ব্যাংক ওডি মানে ব্যাংক ওভারড্রাফট, সেটি হচ্ছে 0। আমি এখন বিয়োগ করলাম 3.5 লক্ষ মাইনাস 2 লক্ষ, চলে আসে 1.5 লক্ষ ভাগ 1.5 লক্ষ, আমার চলে আসে 1:1। এবার হচ্ছে আমার লাস্ট রেশিও, সেটি হচ্ছে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। দেখো বন্ধুরা, তোমাকে আমি একটি ছোট্ট টেকনিক শেখাচ্ছি, সেটি হচ্ছে যখন তুমি দেখবা যে এইখানে মাঝখানে 2 থাকে, তো এমতো অবস্থায় ম্যাক্সিমাম টাইম এই যে প্রথম যে অংশ আছে, তুমি এই প্রথমটিকে ভাগ দিবা এই শেষেরটি দ্বারা। যখন তুমি দেখবা যে তোমার কোনো প্রকার রেশিও বের করতে বলছে এবং সেখানে মাঝখানে রয়েছে প্রিপোজিশন টু, তখন তুমি এটিকে এই যে প্রথমটিকে ভাগ দিবা দ্বিতীয়টি দ্বারা। অর্থাৎ এখানে প্রথমে আছে ইনভেন্টরি, আমি এটিকে ভাগ দিব ওয়ার্কিং ক্যাপিটাল দ্বারা। এবার হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন। দেখো বন্ধুরা, এই যে ওয়ার্কিং ক্যাপিটাল এটি বের করার সূত্র হচ্ছে যখন তুমি চলতি সম্পদ থেকে বাদ দিবা চলতি দায়, তখন তুমি পেয়ে যাবা কার্যকরী মূলধন। তবে কেন এটি বিয়োগ করা হলো, এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু আমি এখন এই বিষয়ে কিছু বলবো না, কারণ আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 3য় বর্ষে এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 4র্থ বর্ষে একটি সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। সেই ক্ষেত্রে একটি অধ্যায় আছে এই ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে। যখন আমি সেই অধ্যায় করব, তখন আমি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত বলবো। দেখো বন্ধুরা, আমি লিখলাম ইনভেন্টরি টাকা হচ্ছে 2 লক্ষ, আর হচ্ছে কারেন্ট অ্যাসেটস টাকা হচ্ছে 3.5 লক্ষ মাইনাস কারেন্ট লাইবিলিটিস টাকা হচ্ছে 1.5 লক্ষ, বিয়োগ করলাম চলে আসে এখানে 2 লক্ষ, আর উপরেও 2 লক্ষ, ভাগ করলাম 1:1। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার কারেন্ট রেশিও, কুইক রেশিও বা এসিড টেস্ট রেশিও এবং ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো সমস্যা হয় বা প্রশ্ন থাকে মনে, তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বা আমাদের ফেসবুক পেজ ডিএমএস টিচিং, আমাদের ফেসবুকের পাবলিক গ্রুপ ডিএমএস টিচিং বিবিএ অ্যান্ড এমবিএ অল ইয়ার, তুমি সেখানে জয়েন হতে পারো এবং আমাকে কমেন্টের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে জানাতে পারো। তো বন্ধুরা, এরপরে আমাদের চলে আসবে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর উপরে। তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে গুড বাই।